কেষ্টদা 2014 সালে আমাকেই প্রথম প্রস্তাব দিয়েছিল যে তুই দাঁড়া। 84 সালে ইন্দিরা গান্ধী যখন মারা যায়, সাঁইথিয়া শহরে একটি শোক মিছিল বেরিয়েছিল। 7-8-এ পড়ি, আমি সেই মিছিলে প্রথম হাঁটি। সাঁইথিয়াতে এসেছিলেন যখন গুলি চলেছিল, তখন প্রথম স্লোগান দেওয়া, ওনাকে নিয়ে আসা। কংগ্রেসের মধ্যে যেটা ছিল, সিপিএম এর সঙ্গে কোথাও একটা লড়াই করার যে মানসিকতা সেটা কিন্তু ছিল না। সিপিএম, বিজেপি, কংগ্রেস যারাই আসুক না, কাজের জন্য আসুক না, কোনো কিছুর জন্য আসলে আমি কিন্তু তাদেরকে কোনোদিনও, আমার হিন্দুত্বটা বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণদেবের বিবেকানন্দ মন্ত্র শিষ্য। ব্যক্তি আক্রমণের রাজনীতি আমরা কোনোদিনও মানুষকে বুঝতে শিখছি। আপনি চিন্তা করতে পারেন অযোধ্যার মতো জায়গায় সেখানে বিজেপি হেরে যায়, প্রত্যেকটা বুঝে 10 লক্ষ টাকা করে দিয়েছে, 5টা বাইপাস করেছে, যার জন্য কিন্তু যানজট কিছুটা হলো। আমরা বসে আছি এখন নিত্যরঞ্জন সাহার বাড়িতে। আমি নিত্যনন্দনের নন্দন। আমি এসেছি নিত্যরঞ্জন সাহার সুপুত্র দেবাশিস সাহার কাছে। তিনি সাঁইথিয়া শহরের টাউন সভাপতি তৃণমূল কংগ্রেসের, এবং একই সঙ্গে প্রগতি পত্রিকার তিনি সম্পাদক। তার প্রগতি আমরা চোখের সামনে দেখেছি। তিনি ধাপে ধাপে বড় হয়েছেন, এবং যার জন্য শহরবাসী এখনো বলে, এই যে ছবি আমরা দেখলাম, তোমারে যারা চাহিয়াছে একদিন তারা জানে তোমারে ভোলা কতটা কঠিন। আমরা এখনো ভুলিনি, মানুষ তাকে ভোলে না। আমাদের সামনে নিত্যরঞ্জন বাবুর ছেলে দেবাশিস সাহা। নমস্কার, আপনাকে নিত্যনন্দনের পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা আজকে আপনার এই এলাকায় এসেছি। আপনাকে আপনি না, আমরা ছোট থেকে তো তুমি বলি তোমাকে, এটা বললেই সাক্ষাৎকার আরো সহজ হয়। সেটা হচ্ছে যে তোমার তো এই শহরেই বেড়ে ওঠা। একদম জন্ম আমার এই সাঁইথিয়া শহরে। কলেজ রাজনীতিতে কিভাবে যুক্ত হলে, কলেজ থেকে এলে কিভাবে? কলেজ রাজনীতিতে ধরুন আমি 84 সালে ইন্দিরা গান্ধী যখন মারা যায়, সাঁইথিয়া শহরে একটি শোক মিছিল বেরিয়েছিল স্বর্গীয় নিহার দত্তর নেতৃত্বে। সেটা আমি তখন ক্লাস 7-8-এ পড়ি, আমি সেই মিছিলে প্রথম হাঁটি। তখন তোমার বয়স কত? আমি 7-8-এ পড়ি তখন। আচ্ছা। তারপরে আস্তে আস্তে 88 সাল থেকে আমি মাধ্যমিক পাস করেছি। সেই সময় থেকে রাজনীতিতে চলে আসে। প্রত্যক্ষ রাজনীতিতে আসা হলো। না, তোমার বাবা তো নিত্যরঞ্জন বাবু তো রাজনীতির লোক ছিল না, 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 আমার বাবা কোনোদিনই ছিল না, আমাদের বংশেও কেউ কোনোদিনও ছিল না। আমি বলতে পারেন যে আমি আমাদের ঘরানা কংগ্রেসি ঘরানা। হ্যাঁ, সেই জায়গা থেকে একজন মানুষকে আকৃষ্ট হয়ে আমি এই রাজনীতি। কে সেই মানুষ? সেটা হচ্ছে সাঁইথিয়ার প্রাণপুরুষ নিহার। তাহলে নিহার বাবুকে দেখে আজ আমরা একটা নতুন নিহার কণা পেয়েছি। তিনি এখন ভোট ধুরন্ধর। আর শুধু তাই না, এই শহরে যখন বামফ্রন্টের দারুণ দাপট, এই শহর কেন গোটা জেলায়, তখন দেবাশিস ছিল ছাত্র পরিষদের জেলা সভাপতি, এবং শুধু তাই না, প্রত্যেকটি কলেজের প্রত্যেকটি ছাত্রদের হৃদয়ের মণি। কি করে এই ছাত্র রাজনীতিতে ছাত্রদের কাছের লোক হয়ে উঠেছিল? আমি কলেজে ভর্তি হই অভেদানন্দ কলেজে। সেখানে নির্বাচন হয়, সে নির্বাচনে আমি প্রথম কালচারাল সেক্রেটারি হই, প্রথম নির্বাচন। তারপরে আমি এজিএস হই 91 সালে সাঁইথিয়া কলেজে। তারপরে সাঁইথিয়া শহর ছাত্র পরিষদের দায়িত্ব সামলেছি। গোটা জেলা সামলেছ? জেলার সাধারণ সম্পাদক হয়েছি টিডি ভট্টাচার্যের সময়, অভয় দা তার আগে প্রেসিডেন্ট ছিল যখন, তখন আমি সাঁইথিয়া শহরের সভাপতি ছিলাম। তারপরে ছাত্র পরিষদে তারপরে আমি জেলা সভাপতি হই। জেলা সভাপতি হওয়ার পর দীর্ঘদিন ধরে ছিলাম আমি, এমনকি রাজ্য ছাত্র পরিষদের সহসভাপতিও ছিলাম। বাহ। তার সঙ্গে সাঁইথিয়া শহরের রাজনীতিটা করতাম। আস্তে আস্তে এই ওয়ার্ডের একটা সময় সভাপতি ছিলাম, জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলাম। তারপরে 13 সালে তৃণমূল কংগ্রেসে জয়েন করি। কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের কোনো তফাৎ তুমি কি বোঝো, বা কোনো আছে কি সত্যি? দেখুন, কংগ্রেসের মধ্যে যেটা ছিল, সিপিএম এর সঙ্গে কোথাও একটা লড়াই করার যে মানসিকতা সেটা কিন্তু ছিল না। আমরা সাঁইথিয়া শহরে লড়াইটা করেছি, কিন্তু সর্বাঙ্গীনভাবে গোটা রাজ্য জুড়ে যে লড়াইটা সেটা কিন্তু মমতা ব্যানার্জি করেছে। হ্যাঁ, তখন তো মমতা ব্যানার্জি তোমার নিহার কাকার বাড়িতে আসতেন, তোমার সঙ্গে দেখা হতো। হ্যাঁ, আমি 91 সালে প্রথম কলকাতার
মহারাষ্ট্র নিবাস হলে তখন যুব কংগ্রেসের নেত্রী উনি পোস্ট কার্ডে আমাকে একটা আমন্ত্রণ জানিয়েছিলেন। বাহ। সেটা ছিল 91 সাল। আমরা 3জন সাঁইথিয়া শহর থেকে সেই মিটিং এ অংশগ্রহণ করেছিলাম। সেই পোস্ট কার্ড আছে এখনো তোমার কাছে? হ্যাঁ, সেই পোস্ট কার্ড আছে আমার কাছে এখনো। সেই পোস্ট কার্ডে নিমন্ত্রণ এসেছিল। তার মধ্যে আমি ছিলাম, এখন 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জু রায় ছিল, বাপি প্রসাদ রায় বলে সাঁইথিয়া কলেজের এক্স জিএস। এরা 3জন মিলে আমরা প্রথম দিদির বাড়িতে যাই। হ্যাঁ, দিদির সঙ্গে দেখা করি, সন্ধ্যেবেলায় মহারাষ্ট্র নিবাস হলে সেখানে মিটিং করি, প্রথম দিদিকে দেখি। তার আগে উনি সাঁইথিয়াতে এসেছিলেন যখন গুলি চলেছিল, তখন প্রথম স্লোগান দেওয়া, ওনাকে নিয়ে আসা, রাত্রেবেলায় সেই মদনপুর ভেলিয়ানে সেই থানার থেকে গুলি চালানো, 11 জন মারা গেছে। গুলি চালানো রাত্রেবেলায় উনি স্টেশনে নেমেছিলেন। আমরাই কয়েকজন মিলে ছাত্র, তখন আমরা শীতকাল 5ই জানুয়ারি, তো আমরা ওনাকে স্পট করে রাত্রেবেলায় নিয়ে যাওয়া হয়। তখন অসিত সাউ ছিল বোধহয়, তখন অসিত ছিল, অসিত সাউ, এবং ওই 5 থেকে গুলি করেছিল। হ্যাঁ, 3জন মারা গিয়েছিলেন। তাহলে সহজেই বোঝা যাচ্ছে যে দীর্ঘদিনের সাক্ষী উনি, মানে দীর্ঘদিন ধরে দেবাশিস এই মাটিটাকে চেনে, এই এলাকাকে চেনে, গোটাটাই চেনে। এখন কি মনে হচ্ছে যে মানুষেরও কি এরকম ভাবে সেই চেনা জানা, সেই পরিচয়, সেগুলো সবগুলো আছে, শুধু পেশাদার হয়ে গেছে রাজনীতি? না, দেখুন, আমরা যে পলিটিক্সটা করি, আমরা যে রাজনীতি ঘরানার সঙ্গে যুক্ত, আমরা কিন্তু ব্যক্তিগতভাবে মানুষের সঙ্গে সুসম্পর্কটাই আমরা বিশ্বাস করি। আমরা কোনোদিনও রাজনীতিতে, আমি অন্তত পক্ষে, বা আমরা ব্যক্তি আক্রমণের রাজনীতি আমরা কোনোদিনও করিনি। ব্যক্তি কুৎসা আমরা কখনো রাজনীতিতে করি না। আদর্শগত পার্থক্য অন্য দলের সঙ্গে থাকতেই পারে। আমার কাছে সিপিএম, বিজেপি, কংগ্রেস যারাই আসুক না কেন, আমার সঙ্গে তাদের যে কাজের জন্য আসুক বা কোনো কিছুর জন্য আসলে, আমি কিন্তু তাদেরকে কোনোদিনও ফেরাই না। কিন্তু তোমাকে তো ব্যক্তিগত কুৎসা করতে ছাড়েনি, তোমাকে বলেছে এখন হিন্দু ধর্মের তুমি নেতা হয়েছো, বা হিন্দুত্বকে নিয়ে তুমি এবারে ভোট কিনতে চাইছো। আমার কাছে হিন্দুত্ব যদি কেউ যদি আমার সঙ্গে অন্ততপক্ষে বসে আলোচনায় বসে, অন্ততপক্ষে আমি আমাদের শাস্ত্র অনুযায়ী যে হিন্দুত্বে, আমাদের হিন্দু ধর্ম যেটা, সেই সম্পর্কে যে কোনো মানুষের সঙ্গে আমি ডিবেট করতে রাজি আছি। না, তাহলে কি তোমাকে হিন্দুত্বের তকমা দেওয়া যায়? মানে না না, আমার হিন্দুত্বটা হচ্ছে কি বলবো, আমার হিন্দুত্বটা বিবেকানন্দ দেখানো, আমি ঠাকুর রামকৃষ্ণ দেবের বিবেকানন্দ মন্ত্র শিষ্য। তো আমার কাছে এনাদের দেখানো আদর্শটাই হচ্ছে আসল আমার কাছে হিন্দু। এর চেয়ে বড় হিন্দু আর কেউ হতে পারে বলে আমার অন্ততপক্ষে মনে হয়। আর যারা কথা বলছে তারা মেকি, তারা একটা ছদ্মবেশ। সীতাকে হরণ করবার জন্য যেমন রাবণ যেরকম ছদ্মবেশ ধারণ করে সাধু বেশে গিয়েছিল, সেই ছদ্মবেশীর কি এবারে মুখোশ খুলবে মনে হয়? অবশ্যই অবশ্যই, মানুষ বুঝতে শিখে গেছে। গোটা ভারতবর্ষ জুড়ে একটা মানুষ আলোড়ন হচ্ছে যে বিজেপির, না হলে আপনি চিন্তা করতে পারেন অযোধ্যার মতো জায়গায় সেখানে বিজেপি হেরে যায়, মানুষ তো বুঝতে শিখছে। না, এবারে তো গত 5 বছরের যে কাজ হয়েছে সাঁইথিয়া বিধানসভায়, এ প্রসঙ্গে আমি জানিয়ে রাখি, দেবাশিস সাহার সহধর্মিনী নীলাবতী সাহা, তিনি এবারও প্রার্থী হয়েছেন। গতবার এই এলাকায় অনেক কাজ করেছেন, অনেক উন্নয়ন করেছেন, এরকমই তৃণমূলের দাবি, যদিও বিরোধী পক্ষরা অনেক কিছু অনেক কথা বলে। এবারেও কি মনে হচ্ছে যে এই তোমাদের হাত ধরে, বা তোমরা আলাদা করে কোনো স্ট্র্যাটেজি করতে হবে, নাকি না এমনি কাজের ভিত্তিতেই জিতে যাবে? অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং সামগ্রিকভাবে সাঁইথিয়া বিধানসভার প্রচুর কাজ। প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে দিয়েছেন। পঞ্চায়েতের কাজ, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে শুরু করে বিধায়ক উন্নয়ন ফান্ড, সাঁইথিয়া পৌরসভার প্রচুর কাজ হয়েছে। সাঁইথিয়া শহর নতুন করে সেজে উঠছে। হ্যাঁ, এটা ঠিক, সাঁইথিয়াতে একদম নতুন করে হয়েছে। আমাদের শহরে 3 বেলা করে ঝাঁট হয়, পরিষ্কার হয় 3 বেলা করে। সকাল, যানজটটাকে তো এড়ানো যাচ্ছে না। যানজটটা এড়ানো যাচ্ছে না, তার প্রধান কারণ হচ্ছে রেল ব্রিজ 2 বছর ধরে ভেঙে পড়ে রয়েছে। সেই ব্রিজ অজ্ঞাত কারণে বন্ধ। অজ্ঞাত কারণে যে কন্ট্রাক্টর কাজ পেয়েছিলেন, শুনছি তিনি ছেড়ে চলে গেছেন, শুনছি। তো এই জায়গায় দাঁড়িয়ে, এটা তো রেলের জন্য আজকে এই যানজটটা। তবুও আমাদের পৌরসভা
আলাদা করে একটা বাইপাস করে, 5টা বাইপাস করেছে, 5টা বাইপাস। 5টা বাইপাস করেছে, যার জন্য কিন্তু যানজট কিছুটা হলেও। আচ্ছা, এই যে তুমি ধরো এতদিন ধরে রাজনীতি করছো, প্রায় 20-22 বছর রাজনীতি আমার করা, প্রায় 38 বছর আমার রাজনীতি। 38 বছর রাজনীতি করা হলো, তোমার পরবর্তী প্রজন্ম কি করে কাদের হাতে দিয়ে যাবে তুমি? আমরা, ধরুন আমাদেরকে, আমরা তো সেই ঘরের, আমরা তো আমাদের পরিবার সেইভাবে রাজনীতি করেনি, আমরা উঠে এসেছি, আমাদের পরের প্রজন্মও তৈরি আছে। আমাদের একটা ভালো প্রজন্ম যারা ছাত্র রাজনীতি করে উঠে এসছে, তারা অলরেডি বিভিন্ন জায়গায় কেউ কাউন্সিলর হয়েছেন, কেউ ওয়ার্ড সভাপতি হয়েছেন, কেউ বুথ সভাপতি হয়েছেন। এইভাবে কিন্তু আমাদের পুরো সাঁইথিয়া শহরে বিপ্লব দত্তের নেতৃত্বে একদম পুরো সুন্দরভাবে সাজানো। তুমি তো পরিবার ভিত্তিতে তো তুমি তো বিশ্বাস করোই না বোধহয়। অর্থাৎ স্ত্রী হয়েছে, তারপরে যদি এটা কোনোদিন আনরিজার্ভ হয় তুমি দাঁড়াবে ভোটে? না না না, আমার প্রথম তো কেষ্টদা আমাকেই প্রস্তাব দিয়েছিল। কেষ্টদা 2014 সালে আমাকেই প্রথম প্রস্তাব দিয়েছিল যে তুই দাঁড়াবি, আমি তোর সম্পর্কে খোঁজ নিয়েছি, তুই দাঁড়াবি। তো তার পরবর্তী ক্ষেত্রে উনি শিক্ষিকা, উনি একজন মহিলা, সকলের কাছে সবার গ্রহণযোগ্য। আছে। নাহলে তো কেষ্টদা তো প্রথম আমাকেই বলেছিল প্রার্থী হওয়ার জন্য 2014 সালে। তাহলে এরকমই হয়, যেটা আমরা দেবাশিসের সাথে কথা বলে দেখলাম, সেটা হচ্ছে যে তিনি হচ্ছেন এখানকার ভোট ধুরন্ধর। এই কারণেই ধুরন্ধর, তার কারণ হচ্ছেন তিনি নিজে কিছু চাননি। সিনেমায় যেমন ধুরন্ধর যারা থাকেন, যারা চতুর হন, যারা সুচতুর হন, তাদেরকে আমরা ধুরন্ধর বলি। সিনেমাতে যেমন দেখেছেন যে তারা শুধু দেশের জন্য, সমাজের জন্য নিজেকে কুরবানি দিয়েছেন, নিজেকে আত্মত্যাগ দিয়েছেন। আমরা দেবাশিস সাহার কাছে শুনলাম যে তিনি তার নিজের আশা আকাঙ্ক্ষা ছেড়েছেন, শুধু একটাই আকাঙ্ক্ষা, সাঁইথিয়ার ভালো হোক, মানুষের ভালো হোক, এখানকার মানুষ ভালো থাকুক, তাহলেই তার ভালো থাকা। এই জন্যই তার এখানে আসা। নিত্যরঞ্জন সাহার বাড়িতে বসে নিত্যানন্দনের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই। আপনাদেরও চ্যানেলকে, আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন এবং এই গণতন্ত্রের এই যে মহাযজ্ঞে সবাই ভোটে দিন এবং ভোটের দিন শান্তিপূর্ণভাবে যাতে ভোট হয় সেটা আপনারা সবাই দেখুন। নমস্কার।